আসসালামু আলাইকুম প্রফেশনালস, স্বাগত জানাচ্ছি ইন্ডাস্ট্রিজ ইনসাইডার ব্রিগেডের ব্র্যান্ড নিউ শো আইআইবি লিডারশিপ স্পটলাইটার সিজন 1 এপিসোড 1-এ। আপনাদের সাথে আছি আমি ফাতিমা খানম। আইআইবি কাজ করছে বাংলাদেশে প্রথমবারের মতন ক্রস ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, কানেকশন, নেটওয়ার্কিং এবং হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের ডেভেলপমেন্ট সেক্টরের রিনাউন্ড ফেস মোহাম্মদ আরিফুর রহমান, হেড অফ হিউম্যান রিসোর্সেস A2I প্রোগ্রাম UNDP। আসসালামু আলাইকুম আরিফ ভাই, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। শুরুতে জানতে চাইবো ডেভেলপমেন্ট সেক্টরে আপনার জার্নিটা শুরু হলো কিভাবে? সেটা অনেক দিন আগের কথা। আমি যখন আমার ক্যারিয়ারটা স্টার্ট করি, আসলে আমি ক্যারিয়ারটা স্টার্ট করেছিলাম হচ্ছে কর্পোরেট সেক্টরে। তো চাকরিতে জয়েন করার পর প্রথম দিকে তো একটা এক্সাইটমেন্ট থাকে, হ্যাঁ। তো আমি যদি বলি যে হানিমুন পিরিয়ডটা শেষ হওয়ার পর আমি দেখলাম যে আসলে আমি আমার জবটাকে এনজয় করছি না। আমি দেখছি যে আসলে আমার কাজের গণ্ডিটা একটা ছকে আবদ্ধ হয়ে যাচ্ছে। আমি আসলে কাজ করেছিলাম হচ্ছে ফাইন্যান্সে, তারপর হচ্ছে অপারেশনসে কাজ করেছি, কিন্তু আমি যে কাজটা করছিলাম আমি কেন যেন এনজয় করছিলাম না। আপনার প্যাশনটা খুঁজে পাচ্ছিলাম না, রাইট। তো আমি তখন নিজেকে নিয়ে একটু যাচাই বাছাই করার চেষ্টা করি, আসলে আমি কি করতে ভালো লাগে আমার। আমি দেখলাম যে আসলে হচ্ছে আমি খুব আউটস্পোকেন, নেটওয়ার্কিংটা আমার খুব ভালো। আমি আসলে ফ্রম মাই চাইল্ডহুড আমি সবসময় নেটওয়ার্কিং করতে পছন্দ করতাম। কারোর সাথে পরিচিত হলে তার সাথে কানেকশনটা বজায় রাখা, নেটওয়ার্ক ডেভেলপ করা, নতুন নতুন জায়গায় ঘোরা। তো আমি যে চাকরিটা করেছিলাম সেটি চাকরিটা ছিল আসলে হচ্ছে একটা অফিস কেন্দ্রিক। আমি আসলে কোনোভাবে কোনো সিচুয়েশন খুঁজে পাচ্ছিলাম না যে আমি আসলে এনজয় করছিলাম। প্লাস হচ্ছে যে আসলে কেউ যদি কোনো কাজ এনজয় না করে, হ্যাঁ, সেটা কিন্তু খুব বেশি দিন করতে পারে। এক্স্যাক্টলি। সো আমি আমার মোটিভেশনটাকে হারাচ্ছিলাম। জি। তখন আমি আসলে বিভিন্ন জনের সাথে কমিউনিকেট করি। তারপর হচ্ছে আমি যে অর্গানাইজেশনে কাজ করতাম সেটা একটা হসপিটাল ছিল, কর্পোরেট হসপিটাল। ওখানে হচ্ছে ন্যাশনাল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অনেক বড় বড় লেভেলের লোকজন ভিজিট করতেন। তো ওনাদের সাথে আমার দেখা করা বা মেশার সৌভাগ্য হয়েছে। তখন ওনারা কি করেন, কিভাবে কাজ করেন, এসব ব্যাপার নিয়ে যখনই সময় পেতাম ওনাদের সাথে কথা বলতাম। কথা বলতে বলতে আমি দেখলাম যে আসলে হচ্ছে ওনারা যে কাজগুলো করে সেটা হচ্ছে একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট আছে, ওটা ভিজিবল, এবং হচ্ছে ওনাদের স্কোপটা হচ্ছে আনলিমিটেড। তখন আমার মনে হলো যে হয়তো বা এই জায়গাটা আমার জন্য স্যুট করতে পারে। তখন আমি আসলে একটু করে রিসার্চ করা শুরু করলাম, আসলে ডেভেলপমেন্ট সেক্টরে কি ধরনের কাজ হয়, ইউএন সিস্টেম কি নিয়ে কাজ করে, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল এনজিও গুলো কি নিয়ে কাজ করছে, ওদের ইম্প্যাক্ট গুলো কোথায় কোথায় হচ্ছে। তখন আসলে আমি দেখলাম যে আমি তো আসলে সবার সাথে কানেকশন ডেভেলপ করতে পছন্দ করি, প্লাস হচ্ছে ইম্প্যাক্ট বেস কাজগুলো আমার কাছে ভালো লাগে। ইম্প্যাক্টটা কিরকম, সেটা হচ্ছে যে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট ইম্প্যাক্ট, আমি যে কাজটা করছি সেটার কন্ট্রিবিউশনটা কোথায় যাচ্ছে, ন্যাশনাল কোনো ইম্প্যাক্ট আছে কিনা, এই ব্যাপারগুলো দেখতে দেখতে আমার আসলে হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরের প্রতি একটা ভালোবাসা তৈরি হলো। তখন আমি আসলে ওয়ে খুঁজছিলাম, আসলে একটা জব সুইচ করাটা খুব ডিফিকাল্ট। এই জন্য আসলে আমি তখন ভাবছিলাম যে কিভাবে সুইচ করা যায়। তখন হচ্ছে ওখানকার যেই স্কিল সেট গুলো দরকার হয় আমি নিজের মধ্যে সেগুলোকে ডেভেলপ করার চেষ্টা করি এবং বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা শুরু করি। এভাবে করতে করতে একটা সময় দেখা গেল যে হচ্ছে আমি ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন ছিল, এটা হচ্ছে আমাদের 2018 ইলেকশনের সময় ছিল। আমি ইলেকশন প্রজেক্টে একটা কাজ পেয়ে যাই। ওখানে আসলে ওরা হচ্ছে যে ইলেকশন মিশনটা যখন আসে, ওরা হচ্ছে ইলেকশন অবজারভেশন মিশনে তো ফরেনাররা ছিলেন, ওদের সাথে একজন ইন্টারপ্রেটার কাম লিয়াজু অফিসার দরকার ছিল, যারা কিনা হচ্ছে ওদেরকে গাইড করবে রিমোট লেভেলে কাজ করার জন্য। তো আমি তখন হচ্ছে আমার পোস্টিং হয় ময়মনসিংহ ডিভিশন, ময়মনসিংহ ডিস্ট্রিক্টে, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, এই 3টা এরিয়া ছিল হচ্ছে আমার টেরিটরি অফ ওয়ার্ক। তো আমরা হচ্ছে আমার ওখানে 2জন ফরেনার কলিগ ছিলেন এবং আমি ছিলাম। ইলেকশন প্রজেক্টে কাজ করতে গিয়ে আসলে হচ্ছে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে রুট লেভেল মানুষ কিভাবে কাজ করেন, বা হচ্ছে ওদের ড্রব্যাকস গুলো কি আছে, কোন কোন জায়গাগুলোতে আসলে একটা ইমপ্রুভ করার স্কোপ আছে, এই ব্যাপারগুলো, এবং হচ্ছে যে ডেভেলপমেন্ট সেক্টরকে আরো বেশি করে চেনা বা জানার সৌভাগ্যটা আমার হয়েছে। এভাবে আসলে হচ্ছে আমি নিজেকে ডেভেলপমেন্ট সেক্টরের সাথে জড়িয়ে ফেলি আর কি। This is so amazing to know about how you started. আপনি তো pretty much একেবারে গ্রাউন্ড থেকেই কাজটা শুরু করেছেন আমরা দেখতে পাচ্ছি। So this is an amazing scope I would say, যে একদম স্ক্র্যাচ থেকে শুরু করা। একজন ফ্রেশ গ্রাজুয়েট যদি ডেভেলপমেন্ট সেক্টরে তার ক্যারিয়ারটা বিল্ড আপ করতে চায় তাহলে তার কোন ধরনের স্কিলগুলো ডেভেলপ করা উচিত বলে আপনি মনে করেন?
একজন ফ্রেশ গ্রাজুয়েটের ক্ষেত্রে আমি মনে করি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে কমিউনিকেশন স্কিলস। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে এমপ্যাথি থাকতে হবে তাকে, কারণ কর্পোরেট সেগমেন্টটা আসলে যেভাবে রোল আউট করে তাতে হচ্ছে যে অলরেডি কাউন্টিং প্রফিট অ্যান্ড লস, বাট ডেভেলপমেন্ট সেক্টরে হচ্ছে যে আসলে আমি তো সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কাজ করবো, তাই না? তো সেখানে আসলে হচ্ছে মানুষের প্রতি এমপ্যাথি, তারপর হচ্ছে রুট লেভেলে গিয়ে কাজ করা, যেখানে কিনা হচ্ছে সুবিধা সব ধরনের সুযোগ সুবিধা থাকে না, ওই লেভেলগুলোতে কাজ করার মতো সেই মাইন্ডসেটটা থাকতে হবে। এবং আরেকটা জিনিস খুব বেশি দরকার, সেটা আমি মনে করি ক্যান ডু অ্যাটিটিউড, মানে আমি পারবো এই কনফিডেন্সটা থাকতে হবে, এবং হচ্ছে লেগে থাকার যে প্রবণতাটা এটা থাকতে হবে। আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় কি, মানে লেগে না থাকার প্রবণতাটার কারণে অল্পতে হাঁপিয়ে যায়, সেখানে সাস্টেইন করতে পারে না। তাহলে ইন এ নাটশেল আমি বলবো যে হচ্ছে ডেফিনেটলি এমপ্যাথি, ক্যান ডু অ্যাটিটিউড, কমিউনিকেশন স্কিল, আর মাইন্ডসেটটা ডেফিনেটলি হচ্ছে আমি যখন ঠিক করবো যে হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করবো, তার মানে এখানে যেই চ্যালেঞ্জগুলো আছে সেগুলো সম্পর্কে আমার ধারণা থাকতে হবে, যাতে আমি ওই চ্যালেঞ্জগুলোকে অ্যান্টিসিপেট করে দিয়ে এগিয়ে যেতে পারি। অফকোর্স। ডেভেলপমেন্ট সেক্টরে মানব সম্পদ বিভাগে আপনারা যখন রিক্রুট করেন তখন কোন দিকগুলো আপনারা বিবেচনা করেন? বেসিক্যালি হচ্ছে কিছু সফট স্কিলস আমরা কনসিডারেশনে নিয়ে আসি, যেমন হচ্ছে কমিউনিকেশন, অ্যাটেনশন টু ডিটেইলস, তারপর হচ্ছে যে প্রবলেম সলভিং, কারণ হচ্ছে আসলে আমরা সবসময় প্রবলেম ওরিয়েন্টেড কাজ করি, তাই না? প্রবলেম আছে বলে আসলে আমরা এক্সিস্ট করি। সেক্ষেত্রে আসলে হচ্ছে যে কতটুকু প্রবলেম সলভিং ক্যাপাসিটি আছে, লিডারশিপ আছে কিনা। তারপর হচ্ছে যেহেতু প্রজেক্ট বেস কাজ হয়, সেখানে হচ্ছে প্রজেক্ট কিভাবে রোল আউট করে এ সম্পর্কে কিছু বেসিক ধারণা থাকলে ভালো। মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন, রিসার্চ, রিপোর্টিং, যেহেতু আমরা হচ্ছে ডোনার ফান্ড বেস কাজ করি, সেক্ষেত্রে আসলে ডোনার রিপোর্টিংটা খুব ইম্পর্টেন্ট। আসলে ডিপেন্ড করছে কে কোন সেগমেন্টে কাজ করতে চায় তার উপর। আমরা যখন একটা পজিশন ভ্যাকেন্সি অ্যানাউন্স করি, ওই পজিশনে তো একটা টার্মস অফ রেফারেন্সেস থাকে, তো ওই টার্মস অফ রেফারেন্সেসের যে কাজগুলো আছে সেই কাজগুলো করার ক্ষেত্রে একজন ফ্রেশ গ্র্যাজুয়েটের যে ধরনের কম্পিটেন্সিস থাকা দরকার, আমরা আসলে ওই ধরনের কম্পিটেন্সিস গুলোকে ফোকাস করেই আসলে রিক্রুটমেন্ট গুলো করে থাকি। ডেভেলপমেন্ট সেক্টরে এন্টায়ার রিক্রুটমেন্ট প্রসেসটা কেমন হয়? ডেভেলপমেন্ট সেক্টরে আসলে আমরা হচ্ছে কম্পিটিটিভ প্রসেসের মাধ্যমে আমাদের ওই পজিশনগুলোকে ফিল আপ করে থাকি। সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে যে কাজটার জন্য আমরা তাকে নিচ্ছি, স্কোপ অফ ওয়ার্কটাকে ডিফাইন করা হয়, সেটা হচ্ছে টার্মস অফ রেফারেন্স বলি। টার্মস অফ রেফারেন্সেসে আসলে সব ধরনের ডিটেলসটা আমরা যেটাকে কর্পোরেটের জেডি বলে থাকি, জব ডেসক্রিপশন। জব ডেসক্রিপশনের মধ্যে আসলে হচ্ছে কি কি কাজ করতে হবে, কি ধরনের কম্পিটেন্সিস দরকার, এবং হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বা হচ্ছে এক্সপিরিয়েন্স কেমন থাকতে হবে, সেগুলো ডিটেল আউট করা থাকে। তারপর হচ্ছে আমরা ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট করি সাধারণত 2 সপ্তাহের জন্য মিনিমাম। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যায় এবং হচ্ছে পত্রিকাতে বা হচ্ছে অনলাইন যে পোর্টালগুলো আছে ওখানে আমরা প্রমোট করি টু এনশিওর কম্পিটিশন। এবং আমাদের আসলে হচ্ছে এখানে ইকুয়াল অপরচুনিটিস, কারণ হচ্ছে যে মেল ফিমেল রিগার্ডলেস অফ এনি জেন্ডার ইস্যুস, আমরা সবাইকে অপরচুনিটিসটা দেওয়ার চেষ্টা করি। তারপর যেটা হয় যে হচ্ছে যখন আমাদের ডেডলাইনটা শেষ হয়ে যায়, আমরা সিভি সর্ট করি, শর্ট লিস্টিং করা হয় বেসড অন কম্পিটেন্সিস। তারপর হচ্ছে আমরা একটা রিটেন টেস্ট কল করি টেকনিক্যাল কম্পিটেন্সিস এবং স্কিলসগুলো দেখার জন্য। যারা কোয়ালিফাই করে তাদেরকে আমরা ইন্টারভিউ কল করি, তার হচ্ছে কম্পিটেন্সি বেসড আমরা ইন্টারভিউ করি, এবং যারা কোয়ালিফাই করেন তাদের হচ্ছে মেডিকেল টেস্ট হয় এবং হচ্ছে রেফারেন্স চেক হয়। যারা সবগুলোতে কোয়ালিফাই করে তাদের সাথে কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড করা হয়। এভাবে মোটামুটি আমাদের প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হয়। সো সিজিপিএ না স্কিল, কোনটাতে আমরা বেশি ফোকাস করেন? আসলে দুটোরই দরকার আছে, বাট আমি বলবো যে শুধু সিজিপিএটাই যথেষ্ট না। ডেফিনেটলি সিজিপিএ এর সাথে কম্পিটেন্সিস গুলো ব্লেন্ডিং হতে হবে, কারণ হচ্ছে সিজিপিএ আমাকে এনশিওর করছে যে সে একাডেমিক্যালি কতটুকু সাউন্ড, বাট শুধু একাডেমিক কোয়ালিফিকেশনস দিতে হবে না, আমার হচ্ছে ওই কাজটা করার জন্য তার যে রিকোয়ার্ড কম্পিটেন্সিস গুলো আছে সেগুলোর একটা মেলবন্ধন থাকতে হবে। সো সেক্ষেত্রে আমি বলবো যে ডেফিনেটলি দুটোই ইম্পর্টেন্ট, বাট আমি সিজিপি এর তুলনায় কম্পিটেন্সিস গুলোকে আমি বেশি এগিয়ে রাখতে চাই। ফেয়ার এনাফ। ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে যারা পড়ালেখা করেছেন ওনারাও কি ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার সুযোগ পাবেন? অবশ্যই। ডেভেলপমেন্ট সেক্টর বলতে অনেকে ভাবে যে হয়তোবা ডেভেলপমেন্ট স্টাডিজে পড়াশোনা করলেই ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে পারে। অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট সেক্টরে যেমন আমার মতো হিউম্যান রিসোর্সেসের দরকার আছে, ফাইন্যান্সের দরকার আছে, প্রজেক্ট ম্যানেজমেন্টের দরকার আছে। সো আমি প্রত্যেকটা ডিসিপ্লিনেরই আসলে আছে।
যেমন আমি বলি যে ডব্লিউএইচও কাজ করে কিন্তু হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরে এবং হেলথ নিয়ে কাজ করে। ডব্লিউএফপি কাজ করে হচ্ছে ফুড সেফটি নিয়ে, পপুলেশন নিয়ে কাজ করে ইউএনএফপিএ। ঠিক সেভাবে আসলে ইউএন এজেন্সিগুলো বিভিন্ন ম্যান্ডেট নিয়ে এক একটা সেগমেন্ট কাজ করে, এবং যে কোনো একটা প্রজেক্ট রোল আউট করতে গেলে সাকসেসফুলি সেখানে ফাইন্যান্স দরকার, এইচআর দরকার, প্রকিউরমেন্ট দরকার। সো আসলে হচ্ছে যে সব ধরনের সাবজেক্টে আসলে রিকোয়ারমেন্ট আছে, ডিপেন্ড করছে আসলে স্কোপ অফ ওয়ার্কটা কিরকম তার উপর। ডেভেলপমেন্ট সেক্টরে ফিল্ড লেভেলে বা রিমোট এরিয়াতে অনেক সময় অনেক মহিলাদের কাজ করতে দেখা যায়, তো সেক্ষেত্রে আপনারা ওনাদের নিরাপত্তা, সেফটি, সিকিউরিটি কিভাবে এনশিওর করেন? ওকে, প্রত্যেকটা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নিজস্ব কিছু হচ্ছে পলিসি আছে, জেন্ডার পলিসি আছে, এবং আমরা হচ্ছে জেন্ডার ফোকাল পয়েন্ট নিয়োগ করি জেন্ডার এক্সপার্ট হিসেবে। তার দায়িত্ব হচ্ছে যে আমরা যে অ্যাক্টিভিটিসগুলো করছি সেগুলো লুক আফটার করা, সেগুলো জেন্ডার ইনক্লুসিভ যে ইস্যুসগুলো আছে সেগুলোকে দেখাশোনা করা। এর বাইরেও হচ্ছে যখন ফিল্ডে আসলে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে গেলে ফিল্ড ওয়ার্কটা বেশি হয়, আর নারী কর্মীরা যখন ফিল্ডে যায় আমরা চেষ্টা করি তাদের জন্য হচ্ছে এক্সট্রা কশাস থাকতে, যাতে হচ্ছে তার নিরাপত্তা ঘাটতিটা না হয়। সেফটি ফার্স্ট আমাদের কাছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে ক্ষেত্র বিশেষে আমাদের একজন নারী সহকর্মীর সাথে কোনো একজন পুরুষ সহকর্মী সাধারণত গিয়ে থাকেন কোনো একটা ফিল্ডে। এছাড়াও স্থানীয় পর্যায়ে ওনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য কমিউনিটি লিডার্স যারা আছেন তাদের সাথে কমিউনিকেট করা, বা স্থানীয় থানা আছে, এবং সেফ সিকিউর যে কোনো জায়গায় যেন উনি হোটেল এবং লজিং করতে পারেন সে ব্যবস্থাগুলো আমরা অফিস থেকে এনশিওর করার চেষ্টা করি। এর বাইরেও যখন অফিস থেকে গাড়ি নিয়ে যায়, জেন্ডার ফ্রেন্ডলি ড্রাইভারদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি, যাতে হচ্ছে তার সব ধরনের ইস্যুসগুলোকে ড্রাইভার টেক কেয়ার করতে পারে। সেক্ষেত্রে মনে হয় না যে আসলে হচ্ছে আমাদের যারা ফিমেল কলিগ আছেন এই ধরনের ঘাটতিতে তারা কখনো ফিল করেন। আর এছাড়াও হচ্ছে আমাদের হ্যারাসমেন্ট অ্যান্ড অ্যাবিউজ অফ অথরিটির গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী কারো যদি কোনো ইস্যুস থাকে ওনারা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি বজায় রেখে রিপোর্ট করতে পারে, যেটা কিনা ইনশিওর করে যে হচ্ছে কেউ যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয় সে তার সব ধরনের সাপোর্ট অর্গানাইজেশন থেকে পেয়ে থাকে। ডেভেলপমেন্ট সেক্টরে এনজিও এবং ইন্টারন্যাশনাল এনজিও বোথ সেক্টরে অনেক সময় দেখা যায় যে চাকরিগুলো কন্ট্রাকচুয়াল অথবা প্রজেক্ট বেসড হয়, তো এক্ষেত্রে আপনারা জব সিকিউরিটি কিভাবে এনশিওর করেন? আমরা যদি তথাকথিত কর্পোরেট সেক্টরের সাথে কম্পেয়ার করি, আমাদের কাছে মনে হবে যে হচ্ছে এটা ভালনারেবল, কারণ ওখানে তো বছরের পর বছর কাজ করছেন। একজন হয়তো বা এক্সিকিউটিভ লেভেল থেকে একেবারে তার জীবন সায়নে উনি ওখান থেকে রিটায়ারমেন্টে যান। কিন্তু ডেভেলপমেন্ট সেক্টরের আমরা যদি যারা কাজ করছি আমরা একটু ডিফারেন্টলি দেখি। ডেভেলপমেন্ট সেক্টরের প্রত্যেকটাই হচ্ছে চুক্তিভিত্তিক হয়, প্রজেক্ট বেসড এবং হচ্ছে ফান্ড বেসড। যেহেতু আমরা ডোনার ফান্ডের উপর বেস করে আমাদের প্রোগ্রামগুলোকে ডিজাইন করি, সেখানে আসলে কিছু প্যারামিটার কাজ করে। যেমন হচ্ছে যদি ডোনার ফান্ডের প্রজেক্ট হয়, ফান্ড অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করছে ওই কাজটা কতদিন আছে। অন্য দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে হ্যাঁ ইনসিকিউর, বাট আমরা দেখি একটু ডিফারেন্টলি। সেটা হচ্ছে যে আমি যখন একটা প্রজেক্টে কাজ করছি, হ্যাঁ আমার তো স্কিল সেট ডেভেলপ করছে এবং ডাইভার্স এক্সপিরিয়েন্স ডেভেলপ করার কারণে আমার কাজের স্কোপগুলো কিন্তু বৃদ্ধি পায়। আমি ন্যাশনালি হয়তো আজকে কাজ করছি, হয়তো বা নেক্সট ডেতে আমি ইন্টারন্যাশনাল কোনো একটা পজিশনে যেতে পারি। এবং এখানে হচ্ছে একটা প্রজেক্টে কিছুদিন কাজ করার পর, 2 বছর বা 4 বছর কাজ করার পর আপনি কিন্তু টপ লেভেল পজিশনে আপনার যোগ্যতার উপর ভিত্তি করে যেতে পারে। কিন্তু কর্পোরেট সেক্টরে কিন্তু ওটা কিছুটা লিমিটেড, কারণ চাইলেই আসলে হচ্ছে হায়ারিং কারণে পারছেন না। আবার আপনি যখন একটা দুটা অ্যাসাইনমেন্ট সাকসেসফুলি কমপ্লিট করছেন, মিনওয়াইল আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিলস ডেভেলপ করছে, নেটওয়ার্ক ডেভেলপ করছে, লিডারশিপ ডেভেলপ করছে। এই যে আপনার এতগুলো স্কিলসে সন্নিবেশ ঘটছে আপনার মধ্যে, এই স্কিলসগুলোকে আপনাকে আসলে প্রুভ করবে টু স্কেল ইট টু দ্য নেক্সট লেভেল এন্ড নেক্সট জব। যে কারণে আসলে হচ্ছে যারা এক্সপিরিয়েন্সড পারসন এবং হচ্ছে সাকসেসফুলি তাদের স্কিলসগুলোকে ডেভেলপ করতে পেরেছেন, তারা কখন আসলে ফ্রি থাকেন না। একটা প্রজেক্ট শেষ হওয়ার আগে দেখা গেছে অন্য একটা প্রজেক্টে ওনার জন্য চাকরির ক্ষেত্র তৈরি হয়ে থাকে। তো ইন সেন্স আমি বলবো যে আসলে হচ্ছে যে আপাত দৃষ্টিতে মনে হতে পারে এখানে একটা রিস্ক আছে, কিন্তু আমি বলবো যে না, আসলে হচ্ছে এখানে অপরচুনিটিসটা অনেক বেশি। এক্স্যাক্টলি, ইটস মোর অফ আ চ্যালেঞ্জ। মেলে ধরা প্লাস হচ্ছে ডাইভার্সিফাইড সেগমেন্টগুলোতে কাজ করার একটা বড় স্কোপ আছে, যেটা কিনা অন্য সেগমেন্টগুলোতে পাওয়া যায় না। এক্স্যাক্টলি। আপনি একজন হিউম্যান রিসোর্স লিডার হিসেবে এমপ্লয়ি পারফরম্যান্স ইভালুয়েশনটাকে কিভাবে দেখেন বা কিভাবে মনিটর করেন? আসলে পারফরম্যান্স ইভালুয়েশনটা আমি মনে করি খুব এসেনশিয়াল, কারণ আমি একটা কাজ করছি, বাট আমি নিজেকে যাচাই করার ব্যাপারটা আমি যদি না করি তাহলে আমি বুঝতে পারবো যে আসলে হচ্ছে আমি যোগ্য কিনা বা আমার কোথাও ঘাটতি আছে কিনা। তো আমরা যখন পারফরমেন্স ইভ্যালুয়েশনটা রান করি, পজিটিভ দিকটা হচ্ছে আসলে হচ্ছে আমরা স্টাফকে তাকে উন্নয়নযোগ্য দিকগুলো আইডেন্টিফাই করার জন্য সহযোগিতা করতে পারি। কিভাবে?
আমরা যখন পারফরমেন্স অ্যাসেস করি, সে যখন সারা বছর ব্যাপী যে কাজগুলো করলো, সে কাজগুলো করতে গিয়ে তার আসলে হচ্ছে কোন কোন জায়গাগুলোতে ঘাটতি ছিল যেটা কিনা আরো ভালো করা যেত, হ্যাঁ, ওই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা হয়। আইডেন্টিফাই করার পরে আমরা যেটা করি হচ্ছে যে পরবর্তী সময়ে সে যেন হচ্ছে তার যে উন্নয়নযোগ্য দিকগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করতে পারে। অ্যাড্রেস করার পর যেটা হয় যে আগামী 6 মাস, 3 মাস বা 4 মাস আমরা ওই সময়টাকে তাকে বেঁধে দিই, হ্যাঁ, এবং সে যেন তার যে উন্নয়নযোগ্য দিকগুলো আছে সেগুলো ডেভেলপ করতে পারে। তার জন্য ট্রেনিং দরকার হয়, আমরা ট্রেনিং এর ব্যবস্থা করতে পারি। তার যদি কোচিং এর দরকার হয়, কোচের ব্যবস্থা করে দিতে পারি, মেন্টরশিপের ব্যবস্থা করতে পারি। আলটিমেটলি হচ্ছে কি, এখানে দুই পক্ষই লাভবান হচ্ছে। এমপ্লয়ারের দৃষ্টিকোণ থেকে আমার স্কিলসটা ডেভেলপ করলে আমার ওই স্টাফ থেকে আমি আরো বেশি আউটপুট পেতে পারি, এক। আর বিং অ্যান এমপ্লয়ি, আমার যদি কোনো ড্রব্যাক থাকে ওগুলো আইডেন্টিফাই করা যায়, তাহলে হচ্ছে আমি ওগুলোর উপর ওয়ার্কআউট করে নেক্সট লেভেলে নিজের স্কিলটাকে ডেভেলপ করতে পারি। আমার যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো ফিল আপ করলে আমি আমার পরবর্তী পজিশনে বা যাওয়ার জন্য বা লিডারশিপ পজিশনে যাওয়ার জন্য নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে পারি। সো আমি বলবো যে আসলে হচ্ছে দুপক্ষের জন্যই আসলে পারফরমেন্স ইভ্যালুয়েশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা কম্পারেটিভলি একটু লো পারফর্মার, তাদের নিয়ে আপনারা কি ধরনের প্রজেক্ট করেন বা কি ধরনের ইমপ্রুভমেন্ট প্ল্যান করেন? অ্যাজ ইউ মেনশনড অ্যাবাউট ইওর পিআইবি। যারা লো পারফর্মার বা হচ্ছে আমার এক্সপেক্টেড লেভেলে পারফর্ম করছেন না, আমরা তাদেরকে নিয়ে আবার নেক্সট লেভেলে রিভিউ করি। তাদের পারফরমেন্স অ্যাপ্রাইজাল গুলো, যে ডকুমেন্টেশনটা প্রডিউস হয়, এটা আমরা যাচাই করি। তার টিম লিডার এবং সে প্লাস হচ্ছে এইচআর এর একজন কনসার্ন থাকে। যে এরিয়াগুলোতে তার ইমপ্রুভমেন্টের দরকার আছে সেগুলোকে আমরা হচ্ছে একটা ট্র্যাকিং এর মধ্যে নিয়ে আসি। কোন কোন এরিয়াগুলোতে আসলে হচ্ছে তার ট্রেনিং দরকার, ট্রেনিং নিডস এর উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা তাকে ট্রেনিং এর ব্যবস্থা করি। কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে অন দ্য জব ট্রেনিং এ হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে তাকে হচ্ছে অফ দ্য জব ট্রেনিং এর জন্য পাঠাতে হয়। কিছু কিছু আছে দেখা গেল যে হচ্ছে তার মেন্টরিং সাপোর্ট লাগে, সেক্ষেত্রে আমরা একজন মেন্টরকে ঠিক করে দিই তাকে সাপোর্ট দেওয়ার জন্য। সামটাইমস আমরা হচ্ছে অনলাইন কোর্সের জন্য তাকে পাঠাই, এবং কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ব্লেন্ডেড কোর্স অফার করি যাতে হচ্ছে সে তার ফ্রি টাইমে প্লাস হচ্ছে আমাদের জব সে কাজগুলো ট্রেনিংগুলো করতে পারে। এইভাবে আমরা তাকে হচ্ছে ইমপ্রুভমেন্টের জন্য চেষ্টা করি। সো আপনি যে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট মেনশন করলেন, তো এই ধরনের কোর্সে যখন আপনারা বাইরে থেকে কোনো কোর্সে ওনাদেরকে মানে এনগেজ করেন, তখন এটা কি আপনারা কভার করেন কোম্পানি থেকে? ডেফিনেটলি। অলরাইট, দ্যাটস অ্যামেজিং। ডেফিনেটলি আমরা কভার করি। তারপর হচ্ছে যে আমাদের তো ইউএনডিপির একটা লার্নিং প্ল্যাটফর্ম আছে। ইউএনডিপি লার্নিং প্ল্যাটফর্মে সবারই অ্যাক্সেস আছে আমাদের এমপ্লয়ীদের, তারা ওখান থেকে কোর্সগুলো নিতে পারেন। এছাড়াও তার সেলফ ইমপ্রুভমেন্টের জন্য সে হচ্ছে অনেক ভ্যারাইটিস অফ কোর্সেস আছে দেয়ার, ওগুলো অ্যাক্সেস করতে পারে। এছাড়াও হচ্ছে কিছু পেইড কোর্স আছে যেগুলো রিলেভেন্ট টু জব, ওগুলোকে হচ্ছে অর্গানাইজেশন অফার করে। এডিশনালি কেউ যদি করতে চায় সেক্ষেত্রে হচ্ছে নিজ উদ্যোগেও সে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম আছে যেমন কোর্সেরা, লিঙ্কডইন, এডেক্স, এই জায়গাগুলো থেকে ওরা হচ্ছে তাদের স্কিলসগুলোকে ডেভেলপ করতে পারে। ইন ফিউচার ডেভেলপমেন্ট সেক্টরের অপরচুনিটি এবং চ্যালেঞ্জগুলো কি কি বলে আপনি মনে করেন? আমি যদি চ্যালেঞ্জের কথা বলি, এখন যে পলিটিক্যাল প্যারাডাইম শিফট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, তাতে হচ্ছে আমাদের ডোনারের ফান্ডগুলো কমে গিয়েছে। এটা একটা চ্যালেঞ্জ, কারণ হচ্ছে যে আমাদের ডেভেলপমেন্ট সেক্টরটা যেহেতু ডোনার ফান্ড বেস কাজগুলো করে থাকে, সেক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ আছে। এডিশনালি আমি মনে করি যে এখানে একটা অপরচুনিটিস ক্রিয়েট করছে। সাপোজ আমরা যখন হচ্ছে একটা কাজ করে কমফোর্ট জোনে চলে যাই, তখন কিন্তু আমাদের গ্রোথ পটেনশিয়ালিটি গুলো আস্তে আস্তে কমতে থাকে। তো এখানে আমাদের যখন অপরচুনিটিস গুলো কোনো একটা সেগমেন্টে কিছুটা শ্রিঙ্ক হচ্ছে, তখন যদি আমরা নিজেদেরকে নেক্সট লেভেলে বুস্ট আপ করি, সেক্ষেত্রে অপরচুনিটিস আর দেওয়ার কারণ হচ্ছে যে ইন্টারন্যাশনালি আমাদের যাদের এক্সপিরিয়েন্স হয়েছে মোটামুটি ইন্টারন্যাশনালি নিজেকে এক্সপ্লোর করার মতো অনেকগুলো স্কোপ আছে। এবং আপনি ওয়েবসাইটে গেলে দেখবেন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ডেভেলপমেন্ট সেক্টরে হিউজ জব অপরচুনিটিস আছে, কিন্তু অনেক ক্ষেত্রে হচ্ছে আমরা কমফোর্ট জোনে থাকার কারণে এগুলো এক্সপ্লোর করা হয় না। যখন আমরা চ্যালেঞ্জ ফেস করছি যে হ্যাঁ আমরা ফোরসি করছি যে 1 বছর বা 1.5 বছর পর আমরা প্রজেক্ট হয়তো বা বন্ধ হয়ে যাবে বা হচ্ছে ডোনার ফান্ড কমে যাচ্ছে, তখন ডেফিনেটলি একটা সেগমেন্টে হয়তো বা কমে যাচ্ছে, কিন্তু অন্যান্য জায়গাগুলোতে দেখা গেল যে হচ্ছে কোথাও যুদ্ধ হচ্ছে বা কোথাও ভূমিকম্প হচ্ছে, ডিজাস্টার হচ্ছে, সেই জায়গাগুলোতে কিন্তু আবার নতুন নতুন প্রজেক্ট আসছে। সো আমরা ওই জায়গাগুলোতে ফোকাস করতে পারি। সেক্ষেত্রে আমরা মনে করি যে হচ্ছে এখন আমরা যারা লোকালি কাজ করছি তারা ইন্টারন্যাশনালি নিজেদেরকে এক্সপ্লোর করার একটা বড় সম্ভাবনা আছে। সো এখানে অপরচুনিটিস আমি বলবো যে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড নিজেকে এক্সপ্লোর করার ব্যাপক সম্ভাবনা আছে, শুধুমাত্র কনফিডেন্স নিয়ে এগিয়ে যেতে হবে।
সো ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার জন্য আপনি ইয়াং জেনারেশনদের কি সাজেস্ট করবেন? এখানে আসলে হচ্ছে নিজেকে তৈরি করার বিকল্প নেই। শুধুমাত্র একাডেমিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না থেকে ভলেন্টিয়ারি যে কাজগুলো আছে সেগুলোতে নিজেদেরকে এঙ্গেজ করতে হবে। অনেক ভলেন্টিয়ার অর্গানাইজেশন আছে যারা ভলেন্টিয়ার্স অফার করে, তাদের সাথে কাজ করা, নিজের নেটওয়ার্ক ডেভেলপ করা, প্লাস আরেকটা জিনিস খুব জরুরি, সেটা হচ্ছে মেন্টরশিপ। আমি যেই সেক্টরে কাজ করতে যাচ্ছি সেই সেক্টরে অভিজ্ঞ কারো মেন্টরশিপ নেওয়াটা খুব জরুরি, যেটার অভাবটা আসলে আমি নিজেই পার্সোনালি অনুভব করেছিলাম। তো আমি মনে করি যে হচ্ছে যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে চায় বা ভবিষ্যতে কাজ করতে চাচ্ছে, তারা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস গুলোর সাথে নিজেদেরকে সংযুক্ত করুক। তাতে হচ্ছে কি লিডারশিপ ডেভেলপ করে, প্লাস হচ্ছে ডেভেলপমেন্ট সেক্টরটাকে জানা বোঝার একটা বড় দিগন্ত উন্মোচিত হয়। আমরা একটা স্পেশাল সেগমেন্ট রেখেছি উইচ ইজ র্যাপিড ফায়ার। লেটস স্টার্ট। অনুপ্রেরণার উৎস? পরিবার। অবসরে কি করেন? অবসরে ঘুরতে যাই, জগিং করি, ফ্রেন্ডদের সাথে ডেউটে যাই, ড্রাইভিং এ যাই। অ্যামেজিং। পছন্দের আউটফিট কি? টি শার্ট, জিন্স। স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য কি কি করেন? স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আমি আসলে হাঁটি, সেম, প্রচুর খাই। অলরাইট। আপনার এমপ্লয়ীদের মোটিভেট করার জন্য কি করেন? বিভিন্নভাবে, কাউকে হচ্ছে ঘুরতে নিয়ে যাই, বা হচ্ছে মানে অনুপ্রেরণার গল্প শোনাই, মোটিভেট করার চেষ্টা করি। এমপ্লয়ীদের মোটিভেশনের জন্য কি করেন? ওদের স্ট্রেসগুলোকে শোনার চেষ্টা করি। তাতে হয় কি, আমি দেখছি যে আমি যখন শুনি অনেকটা স্ট্রেস রিলিজ হয়ে যাবে। ভালো এইচআর কিভাবে হওয়া যায়? শুনতে হবে এবং বুঝতে হবে। আরিফ ভাই, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ইন্ডাস্ট্রিজ ইনসাইডার ব্রিগেড নিয়ে আপনার যদি কিছু বলার থাকে। আমি যেটা জেনেছি যে ইন্ডাস্ট্রিজ ইনসাইডার ব্রিগেড ওরা হচ্ছে তরুণ প্রজন্মের যারা ফ্রেশ গ্র্যাজুয়েট তাদেরকে নিয়ে কাজ করছে, তাদের এমপ্লয়াবিলিটি ডেভেলপমেন্টের জন্য, স্কিলস ডেভেলপমেন্টের জন্য কাজ করছে। ডেফিনেটলি এটা একটা ভালো উদ্যোগ। আমি ইন্ডাস্ট্রিজ ইনসাইডার ব্রিগেডের উত্তরোত্তর সমৃদ্ধি এবং সাফল্য কামনা করছি। ধন্যবাদ। It has been wonderful to know you. Thank you all for inviting me here. Thank you. Hello professionals. আশা করি যারা ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে চান বা যারা ফ্রেশ গ্র্যাজুয়েটস ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে আগ্রহী, অথবা যারা অলরেডি কাজ করছেন কিন্তু ডেভেলপমেন্ট সেক্টরে এখন শিফট করতে চাচ্ছেন, তাদের জন্য আমরা কিছুটা হলেও আমাদের আজকের যে বক্তব্য ছিল আরিফ ভাইয়ের, সেগুলো থেকে উপকৃত হতে পেরেছেন। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আপনার ক্যারিয়ারে পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করা। নেক্সট কোনো এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্ডাস্ট্রি লিডারের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ফাতিমা বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।